আসসালামু আলাইকুম। ক্লাসের শুরুতেই আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যারা আমার এখন ক্লাসে ঢুকেছেন, আপনার বয়স কি 40, 50, 60, 70, 80, অথবা আপনার পড়ালেখা কি ক্লাস 1, 2, 3, 4, 5? যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আপনার জন্য আজকে অসাধারণ একটা ক্লাস উপহার দিতে যাচ্ছি এবং প্রথমেই নিশ্চয়তা দিচ্ছি যে অফকোর্স আপনি ইংরেজি শিখবেন। আসেন, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা ভাষাটাকে কিভাবে ইংলিশে নিয়ে যাব সেই কৌশলগুলো আজকে শিখব। বন্ধুরা, বোর্ডে 3টা ওয়ার্ড লিখেছি, ছিলাম, ছিলে এবং ছিল। এখন আপনারা যারা আমার ক্লাসটা দেখছেন, অবশ্যই কেউ হিন্দি বা কেউ ফার্সি বা কেউ উর্দু কথা বলেন না। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এই দুই বাংলার মানুষ আমার ক্লাসটা এখন দেখছেন। তো দয়া করে সত্য করে একটা কথা বলেন যে এই যে ছিলাম কথাটা আছে, এই যে ছিলে কথাটা আছে, আর এখানে আছে ছিল। যে বন্ধুরা, এই কথাগুলো বলতে গেলে আমাদের নিঃসন্দেহে 4টা ওয়ার্ডের সহযোগিতা দরকার হবে। নাম্বার 1 যেটা, সেটা হলো ওয়াজ। নাম্বার 1 কি? ওয়াজ। এখন ওয়াজের একজন বন্ধু আছে, সে হলো ওয়ার। হ্যাঁ, ওয়াজ একা চলতে পারে না, ওয়াজের একজন বন্ধু আছে, সে হচ্ছে ওয়ার। তো বন্ধুরা, এরপরে যে একটা ওয়ার্ডের প্রয়োজন হয় সেটা হলো ডিড। এই ডিডের প্রয়োজন হয়। আরও একজন বিতর্কিত ওয়ার্ড আছে, আরও একটা বিতর্কিত ওয়ার্ড আছে, সেটা হলো হ্যাড। এই যে হ্যাড, হ্যাড লিখলাম। এই ছিলাম বলি বা ছিলে বলি বা ছিল বলি, যাই বলি না কেন, হয় ওয়াজ হবে, নয় ওয়ার হবে, না হয় ডিড হবে, না হয় হ্যাড হবে। কিন্তু গুলুজুলু তো লাগবেই যে কখন কোনটা ব্যবহার করব। বন্ধুরা, আজকের ক্লাসে কিন্তু আমরা এগুলো ক্লিয়ারলি আলোচনা করব। প্রথমেই একটা কথা বলে নেই, এই কয়টা ভার্বের মধ্যে সবচেয়ে মজার হলো এই বদমাইশটা। কারণ একে ইংলিশে চোর ভার্ব বলা হয়, একে কি বলা হয়? চোর। তাহলে এই ডিডটা হলো চোর, আর হ্যাড এবং ওয়াজ এবং ওয়ার এরা হলো সাধু, তাই কিনা, মানে ভালো আর কি। তো বন্ধুরা, আজকের ক্লাসে প্রথমে একটা কথা বলে নেই, এই ছিলাম মূলত আপনি এই মুহূর্তে আপনাকেই বলছি, মনে মনে ভাবেন তো, ছিলাম কথাটা বলতে গেলে আমি ছাড়া কোনো সাবজেক্ট আনা যাবে? ছিলাম, ছিলাম বলতে গেলে কোনো সময়, যেমন আমি বললাম, এই আই ছাড়া কোনো সাবজেক্ট আপনি নিতে পারবেন? নিতে পারবেন? ইম্পসিবল। এই যে ছিলে কথাটা আছে, দেখেন, ছিলে আপনি যতই চাপাচাপি করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, আপনাকে ইউ নিতে হবে। ইউ, এই যে ইউ নিতে হবে। তাহলে এই ছিলাম কথাটার সাথে আই, আর ছিলে কথাটার সাথে কি? ইউ। আর পৃথিবীর যা কিছু আছে সব হলো ছিল। তাহলে ক্লিয়ার? সব লিখলাম কেন? আই আর ইউ বাদে। এবং আয়ের সাথে আর একটা ওয়ার্ড বসে, সেটাও একটু বলে দিই। যদি আয়ের প্লুরাল হয় তাহলে উই হয়, যেমন উই হতে পারে, আয়ার উই হতে পারে, আয়ার উই হতে পারে। এই দুইটার ক্ষেত্রে শুধু ছিলাম, আর ইউ এর ক্ষেত্রে ছিলে। আর পৃথিবীর যা আছে সকল কিছু, পৃথিবীর মানে অল, অল লেখি তাহলে ভালো হয়, অল, এগুলোর ক্ষেত্রে আমরা ছিল লিখবো। বন্ধুরা, তো আজকে আমরা কিছু বাংলা বাক্য লিখে, আমি কিন্তু আবারও বলছি, ওয়াজ এবং ওয়ার, ডিড এবং হ্যাড, প্রত্যেকটার মানেই কিন্তু ছিল। এগুলো সবগুলোর মানেই কি? এই অতীত অর্থ দিবে, ছিল বা ছিলে অথবা ছিলাম, এই 3টা মানে অর্থই দিবে। এই 3টা অর্থই দিবে, ওয়াজ, ওয়ার, ডিড এবং হ্যাড। তবে সবগুলোর মধ্যে যদি পর্যালোচনা করি, আমরা এই দুইটার মধ্যে একটু বিতর্ক তৈরি হবে, ওয়াজ নাকি ওয়ার। তো বন্ধুরা, এই ওয়াজের সাথে কিন্তু এস আছে। আমার আগের ক্লাসটা যারা দেখো নাই, দয়া করে ভিডিওটা পজ করে আগের ক্লাসটা দেখে আসো। না হলে এই ক্লাসের শেষে এন্ড স্ক্রিনে কিন্তু আমার ওই ক্লাসটা থাকবে। তো ওই ক্লাসটা দেখার পরে অবশ্যই কিন্তু ওই ক্লাসটা ক্লিক করে দেখে নিবে একই সাথে। তো বন্ধুরা, ওয়াজের সাথে কি আছে? এস আছে। তাহলে এই ভার্বটা সিঙ্গুলারের সাথে, কার সাথে? সিঙ্গুলারের সাথে বসবে। তো খুব মজার ব্যাপারটা হলো, আমরা কিছু বাংলা বাক্য লেখে তাহলে আমরা একটু ধরে নেই যে কখন ওয়াজার হবে, কখন হ্যাড হবে, আর কখন ডিড হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু লেগে থাকতে হবে। আজকের ক্লাসে কিন্তু এইগুলো নিয়ে আমরা চলচেরা বিশ্লেষণ করব। ওকে? সো বন্ধুরা,
আমি কয়েকটা বাংলা বাক্য লিখেছি। আমরা কিন্তু ওয়াজ, ওয়ার, হ্যাড এবং ডিড এর বাইরে কিন্তু যাব না, কারণ প্রত্যেকটা শেষেই আমি ডাক্তার ছিলাম, তারা অহংকারী ছিল। আরেকটা কথা বলছে, ফাতেমা আমার সাথে কথা বলতো। এখানে কিন্তু ছিল নাই, এখানে কি ছিল আছে? আচ্ছা, তাও নাই। আমি তালহার সাথে কথা বলতাম না, এখানেও ছিল নাই। তাহলে মজার ব্যাপারটা কখন হবে সেটাই আজকে আমরা খেয়াল করব। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা তাহলে দেখি। প্রথম নাম্বার 1 যেটা, এটা আমরা দেখি। আমি ডাক্তার ছিলাম। আমি কি ছিলাম? ডাক্তার ছিলাম। ওই যে বলেছে ছিলাম কথাটা থাকলে কিন্তু আই হবে সাবজেক্ট, আই ছাড়া সম্ভব না। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে যে এই ধরনের সেন্টেন্স অবশ্যই ওয়াজ অথবা ওয়ার হবে। যখন এই যে আমি ছিলাম, আমি নিজেই ছিলাম, আমি বলতে কেন, হি হতে পারে, দে হতে পারে, ইউ হতে পারে, যাই হোক না কেন আমাদের টার্গেট থাকবে যে আমি, মানে এই সাবজেক্ট ছিল কিনা, সাবজেক্ট নিজেই ছিল কিনা। তাহলে কিন্তু আমাদের ওয়াজ এবং ওয়ার ব্যবহার করতে হবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারা অহংকারী ছিল। এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, ঠিক আছে, মজার ব্যাপারটা হলো যে ওয়াজ ওয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অথবা কে অথবা কারা, কে অথবা কারা দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করি, আমি ডাক্তার ছিলাম, কে ডাক্তার ছিল? বলে আমি ডাক্তার ছিলাম, তার মানে উত্তর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট নিজেই ছিল, তখন আমাদের ওয়াজ ওয়ার হবে। কিন্তু এখানেও সাবজেক্ট নিজেই ছিল, তাই কি না? এখন যদি আমরা আরেকটা সেন্টেন্স একটু উদাহরণ হিসেবে নিই, সেটা হলো যে এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দিয়ে লিখি যে লোকটির একটি কুত্তা ছিল। কি ছিল? লোকটির একটি কুত্তা ছিল। মজার ব্যাপারটা কিন্তু লোকটির ছিল, লোকটি ছিল না, কিন্তু লোকের সাথে কিন্তু বাট র আছে, লোকটির ছিল। তাহলে এই 2 নাম্বার, এই 1 নাম্বার আর এই 3 নাম্বারের মধ্যে দারুণ একটা মিল খুঁজে পাচ্ছি যে লোকটির, অর্থাৎ কথার শেষে কি আছে? এই যে র আছে, র আছে, কিন্তু র উচ্চারণ হচ্ছে। তার মানে ভাই এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিলাম। তাহলে সবগুলোই কি আমরা ওয়াজ ওয়ার লিখবো? না, ওয়াজ ওয়ার লিখবো না। মজার ব্যাপারটা হলো এই জায়গায় যে আমরা এটা একটু লিখি, আই, যেহেতু বলেছি ওয়াজ এবং ওয়ার হবে, কি কারণে? ব্যক্তি নিজেই ছিল, নিজেই ছিল। আচ্ছা, এই যে কুত্তাটা, এ কি কুত্তা? লোকটি কুত্তা ছিল? লোকটি কি কুত্তা ছিল? না, লোকটার অধিকারে, মানে তার তার আন্ডারে, তার অধিকারে একটা কুত্তা ছিল। এখান থেকে আমাদের বুঝতে হবে সাবজেক্টের অধিকারে থাকা মানে নিজের কাছে থাকা, কুত্তাটা তার নিজস্ব ছিল। তখন আমরা এখানে হ্যাড ব্যবহার করব। এটা কিন্তু আবারও ক্লিয়ার করছি, বোঝার ক্ষেত্রে বলতে হবে। হ্যাড কখন বলবো? যে মানে অধিকারে ছিল, নিজে ছিল না, নিজে ছিল না। এখানে কিন্তু আমি ছিলাম মানে উনি নিজে ছিল, তারা ছিল মানে তারা নিজেরাই ছিল, তারা নিজেরাই কি ছিল? অহংকারী ছিল। কিন্তু এখানে লোকটির কুত্তা ছিল। আমি যদি এখানে অজার দিই তাহলে লোকটা নিজেই কুত্তা হয়ে যাবে। তাই হবে কিনা? যে আমি যদি এইভাবে লিখি, লোকটির ইংলিশ কি? দ্য ম্যান লিখলাম, দ্য ম্যান, যেহেতু একজন তাহলে আমরা ওয়াজ নিলাম, দ্য ম্যান ওয়াজ এ ডগ। ভাই এইখানে যদি ওয়াজ নেই তাহলে লোকটা নিজেই কুত্তা ছিল হয়ে গেল। কিন্তু যেহেতু অধিকারে ছিল তাই আমাদের লিখতে হবে দ্য ম্যান এই যে হ্যাড এ ডগ। তো ভাই অতীতে, এখন আপনার চিন্তা করেন যে অতীতে আপনার কি কি ছিল। আপনি বললেন যে আমার একটা খেলনা ছিল,
এটা কিন্তু আপনার খেলনা নিজে ছিলেন না, আপনার অধিকারে ছিল। আপনার অধিকারে ছিল। আপনার একটা বাড়ি ছিল আগে, এখন আর নাই। আপনার একটা গার্লফ্রেন্ড ছিল, এখন আর নাই, ছাকা দিয়ে চলে গেছে। তাহলে ভাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে নিজের কর্তার অধিকারে থাকতে হবে। কর্তার নিজে থাকলে অযায়, আর নিজেই কর্তার নিজেই, তাই কিনা? স্পেশালি ভেরি ফ্যান্টাস্টিক কিন্তু এখানে। তাহলে আমরা দ্য ম্যান হ্যাড এ ডগ। আরেক তারা অহংকারী ছিল, তাহলে আয়েরটা গেল আমি ডাক্তার ছিলাম, তাহলে এটা নিঃসন্দেহে ওয়াজ হবে, কারণ কর্তা নিজেই ছিল। আমি নিজেই ছিলাম ডাক্তার, তাহলে আই ওয়াজ এ ডক্টর। সরি, আই ওয়াজ এ ডক্টর লিখে ফেললাম। আর এখানে কি হবে? দে কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। দে মানে কি তারা, অনেক লোক, তখন আমরা ওয়ার নেব। ওয়ারের সাথে কি এস আছে? এস আছে না, এই জন্য এস না থাকলে প্লুরাল, এস না থাকলে প্লুরাল। দে ওয়ার অহংকারের ইংলিশ কি? অহংকারের ইংলিশ কি? আমরা এই যে ভেইন গ্লোরিয়াস বলবো, GLORIOUS, ভেইন গ্লোরিয়াস, VAINGLORIOUS। ভেইন গ্লোরিয়াস মানে হচ্ছে অহংকারী। যারা অহংকার করে তাদেরকে বলা হয় অহংকারী। অথবা আরেকটা ওয়ার্ড আছে বোস্টফুলও বলতে পারে, BOAST, বোস্ট, FUL, বোস্টফুল, এটাও বলা যেতে পারে। বোস্টফুল মানেও খুবই অহংকারী, যারা, তাদেরকে অহংকারী বলা হয়। বাদ থাকলে কোনটা? ফাতেমা আমার সাথে কথা বলতো। ফাতেমা আমার সাথে কি করতো? কথা বলতো, তাই না? বা আমরা বলতো না লেখে বললাম কথা বলেছিল। ভাই এখন তো কাহিনী ঘটে গেছে যে এখানে বলেছিল, সময় উল্লেখ করেছে, সময় কিন্তু উল্লেখ করে নাই। তার কারণ এই জায়গায় এই যে বলেছিল, এটা কিন্তু একটা কাজের কথা বলা হয়েছে। এখানে কিন্তু ব্যক্তির, এখানে এই সেন্টেন্সে কোনো কাজ নাই। আছে কি? লোকটার একটা কুত্তা ছিল, এখানে কি কোনো কাজ আছে? কাজ নাই। এটাতেও কোনো কাজ নাই, সে অহংকারী ছিল। এইখানে একটা কাজ আছে। ফাতেমা আমার সাথে কি বলেছিল? কথা বলেছিল। এই যে কাজ পেয়ে গেছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে কাজ পাওয়া যায় তখন আমরা নিঃসন্দেহে V2 অথবা হ্যাড ব্যবহার করতে পারবো। কি? V2 অথবা কি হ্যাড ব্যবহার করতে পারবো। V2 অথবা কি হ্যাড ব্যবহার করতে পারবো। ভাই ভালো করে বুঝতে হবে কিন্তু V2 মানে কি। অনেকে V2 বুঝবে না, আমি ওইটা আগে বোঝায় নেই। আমার এই ক্লাসটা হয়তো অনেকে দেখে গত কমেন্ট করেছে যে ভাই এগুলো তো পারি। ভাই এই ক্লাসটা তৈরি করা হয় ইন্টারন্যাশনালি। অনেক আছে আমার যারা ফলোয়ার, যারা ক্লাস 1-2-তে পড়ে। আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে, আপনি বলতেছেন যে এটা তো আমি পারি। এ ধরনের কথা বলবেন না। আপনি যদি ক্লাসটা জানা থাকে আপনি স্কিপ করে অন্য ক্লাসে যাবেন। বাট এই ক্লাসটা আমার ফলোয়াররা বেশিরভাগ কিন্তু সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। আমি আমার দুর্বল স্টুডেন্টদের সবচেয়ে ভালোবাসি। যে পারে তার জন্য ক্লাস বানায় কি লাভ, যে পারে না তার জন্য ক্লাস বানানো সার্থক। আমি এটা একটু মুছে দিই, দিয়ে ছোট্ট করে মানে একটু কোচি করে বুঝিয়ে দিই। বন্ধুরা আচ্ছা দেখেন, একটা কথা বলি এখানে। যেমন আমি বললাম যে আমরা বললাম ইট হলো V1, তাই না? ইটের পাস্ট ফর্ম কি? ATE। এই যে ATE, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইটেন। এটাকে আমি V3 বলি, এটাকে V2 বলি। আর খাস বাংলায় যেটা বলা হয় প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। भाई दोस्तों और बुजुर्गों, अगर तुम मुझे बात करना चाहती हो तो तुम मुझे साथ बात करना चाहोगे। ओके, এখানে বলেছে ইট, এইট, ইটেন। এখন পরীক্ষা করতেছি একটা মজার জিনিস। ইট মানে কি? অনেকেই বলে ফেলবে খাওয়া। এরা হলো ভুয়া, খাওয়া বলা যাবে না ভাই। এই জায়গায় কিন্তু খাওয়া বলা যাবে না। হ্যাঁ, নির্দিষ্ট কোনো জায়গায় খাওয়া বলা যেতে পারে, বাট এই জায়গায় বলতে হবে খাই। কিন্তু আমরা ছোট্টবেলা থেকে আমাদের অ্যাপোলো স্যার পড়াইছে ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, রিড মানে পড়া, তাই আমরা পড়ে আসতেছি। ভাই এর মধ্যে একটু ভুল আছে, বাট আমরা ভুলটাই শিখে যাচ্ছি কারণ আমরা বাঙালি। ওকে, এইটা ইট মানে যদি খাই হয় তাহলে এইট মানে কি?
খেয়েছিল, খেয়েছিল। ভাই অনেকে আবার যুক্তি ধরতে পারে, আমার কমেন্টে যা ঠাস করে একটা কমেন্ট ফলাইতে পারে যে স্যার সারা জীবন তো খাই পড়ে এলাম। ভাই ইট মানে যদি খাওয়া হয় তাহলে আমাকে একটু বলেন তো যে আই ইট এটার মানে কি? তাহলে আপনার যুক্তি মতো তাহলে আই মানে আমি, আর আপনি তো খাওয়া বলেছেন, তাহলে খাওয়া, আমি খাওয়া, আমি খাওয়া হলো। সো এটা একটা ফাইনাইট ভার্ব, সো এইটার বলতে হবে খাই বলতে হবে, ঠিক আছে? তবে আমার কথা হলো যে সব জায়গায় বিতর্ক তো করার দরকার নাই, খাওয়া আমরা বলে আসতেছি ছোটোবেলা থেকে, খাওয়া বলাই ভালো, সমস্যা নেই, খাওয়া বুঝলেই হলো। এইটার বাংলা অর্থ যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে ইটেন মানে কি, এইটা অনেকেই বলে ফেলবে যে এটা মানে, এটা বিভিন্ন কিছু বলতে পারে, বাট আমি যেটা বলবো এটা আপনার কাছে বিস্ফোরণ হতে পারে, স্যার আবার কি বললো এটা, তাই না? ভাই এইটার মানে হলো খাওয়া। এটার মানে কি? খাওয়া। কিরকম একটু প্রমাণ দেখাই, যেমন বললাম ইটেন ম্যাঙ্গো, এর বাংলা অর্থ কি বলেন তো? এর বাংলা অর্থ কি? খাওয়া আম। কি আম? খাওয়া আম, মানে কেউ খেয়ে ফেলছে, তাই না? কেউ খেয়ে ফেলেছে, এটাকে বলা হয় খাওয়া মাল। বিবাহিত মেয়ে আমরা কি বলবো? ম্যারিড গার্ল, তাই কিনা? সো আবার যদি বলি যে, এখন যদি বলি ব্রেক মানে কি, BREAK ব্রেক, ব্রেক মানে কি? অনেকে বলবে ব্রেক মানে ভাঙ্গা, নো, ব্রেক মানে ভেঙ্গে ফেলা বা ভাঙ্গি, এরকম হবে, বা ভাঙ্গে, কিন্তু এর অ্যাকচুয়াল মিনিং হলো এর পাস্ট পার্টিসিপল ব্রেক, ব্রোক, তারপরে কি ব্রোকেন। এই দেখো, এটা মানে ভেঙ্গে ছিল, এটা মানে ভাঙ্গে, আর এইটা মানে হলো ভাঙ্গা, ব্রোকেন মানে কি? ভাঙ্গা, তাই কিনা? এখন যদি বলি তোমাদের মধ্যে যদি কাউকে জিজ্ঞেস করি যে ভাঙ্গা কিভাবে প্রুফ করব, এটার প্রুফ দিচ্ছি। যেমন অনেকের মধ্যে আছে তোমাদের ইংরেজি শিখতে পারছো না, তোমার মন ভাঙ্গা, তাহলে তুমি আমরা ইংরেজিতে কি বলতে পারি? ভাঙ্গা মন। ভাঙ্গা মনের ইংলিশ কি বলবো? ব্রোকেন হার্ট। ব্রোকেন কি বলবো? হার্ট বলবো, ব্রোকেন হার্ট, তাই নয় কি? দিস ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ফ্যান্টাস্টিক অলওয়েজ ফর ইউ অ্যান্ড মি, ওকে? সো বন্ধুরা, ব্রোকেন হার্ট মানে হলো ভাঙ্গা মন। সো আমি যেটা বলতেছিলাম যে এই জায়গায় বলেছে ফাতেমা আমার সাথে কথা বলেছিল, তাহলে আমরা লিখব ফাতেমা হ্যাড স্পোকেন, অথবা টকড লিখি, TALKED, টকড উইথ মি। সো দিস ইজ ইন্টারেস্টিং যে আমরা এখানে হ্যাড ব্যবহার করলাম, কিন্তু এই সেন্টেন্সে যদি কেউ বলতো যে ফাতেমা এই হ্যাডটা কেটে দিলাম, হ্যাড দিব না, আমি দিলাম শুধু লিখলাম টকড, TALKED, টকড উইথ মি। আমি খুব সংক্ষেপে বলবো যে এই হ্যাড দিয়ে সেন্টেন্সটাও কারেক্ট, আমি কেটে দিয়েছি কারণ এমনি বোঝানোর জন্য, এমনি কাটা না। এই হ্যাড, ফাতেমা হ্যাড টকড উইথ মি, ফাতেমা টকড উইথ মি, দুটো সেন্টেন্সই কারেক্ট। কেন কারেক্ট আমি সেটা বলতেছি, কিন্তু কখন ইনকারেক্ট হবে এই সেন্টেন্সটা আমি বলি যে দুটো সেন্টেন্সে হ্যাড টকড উইথ মি, ফাতেমা টকড উইথ মি, শুধু টকড উইথ মি, তার কারণে এই জায়গায় আমি হ্যাড ব্যবহার করিনি, ভার্বের B2 ব্যবহার করেছি, কথা বলেছিল, তাই কিনা? তো দিস ইজ ইন্টারেস্টিং যে ফাতেমা টকড উইথ মি, কিন্তু যদি এরকম উচ্চারণ থাকতো কথা বলেছিল গতকাল, কখন কথা বলেছিল? গতকাল বলেছিল। ফাতেমা কখন কথা বলেছিল? গতকাল। ভাই 100% এইটা আর লেখা যাবে না, এইটা আর লেখা যাচ্ছে না, এইটা লিখতে হবে, জাস্ট এই জায়গায় ইয়েস্টারডে লিখে দেব, ইয়েস্টারডে,
কেউ যদি আমার এই ক্লাস দেখে বোঝে যে স্যার হ্যাড দিলেও তো কারেক্ট, আবার হ্যাড না দিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিলেও কারেক্ট, মেরে দিয়ে এই জায়গায় ইয়েস্টারডে, আর সাথে সাথে মায়ের হবে, কারণ এই হ্যাডের সাথে ওই ইয়েস্টারডে কোনো দিনও যাবে না, কোনো দিনও যাবে না। ঠিক আছে, যাবে কখন, কখন যাবে আমি বলে দিচ্ছি। এটাও যাবে, একটা কারণে যেতে পারে, যেমন মুছে দেই, ওকে, হ্যাঁ। তো যাই হোক, আমরা কিন্তু একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করতেছি, জাস্ট তোমাদের একটু আমি হোমওয়ার্ক দেবো যে কখন হ্যাডের সাথেও কখন ইয়েস্টারডে ব্যবহার করা যায় সেটা আমরা দেখব। যেমন আমি বললাম, কারণ আমরা জানি এই যে হ্যাভ এবং হ্যাজ, এটার পাস্ট ফর্ম এই যে V2 হলো হ্যাড, এই V2 কি হ্যাড না, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড, V3 কিন্তু হ্যাড, তাই না? সো আমরা কিন্তু এই জন্য বলতে পারি যে এভাবে বলা যেতে পারে যে আমার একটা বিলাই ছিল। কি ছিল? বিলাই ছিল, কিন্তু এখানে উল্লেখ করে দিলাম, দেখো এই যে যখনই আমি উল্লেখ করে দেব যে গতকাল আমার একটা বিলাই ছিল, আজকে নাই, এরকম আমি বলতেছি। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে আই হ্যাড এ ডগ ইয়েস্টারডে, তাই না? আই হ্যাড এ ডগ ইয়েস্টারডে। আবার এই সেন্টেন্সটা কিন্তু মানে আমরা বলতে পারি যে মাঝে মাঝে কিন্তু এরকম থাকে যে এই হ্যাডের পরে আবার হ্যাড আসে, হ্যাডের পরে কি আসে? হ্যাড আসে। যেমন আমি বললাম যে গতকাল আমি আমার চুল কাটিয়েছি। গতকাল আমি কি করেছি? আমার চুল তো আমি নিজে কাটাই নাই ভাই, বা ছাঁটাই করা, আসলে আমরা কাটার কথাটা বলি না, কারণ দেখো যে এটা ধরো যে একটা চুল, এই চুলের যদি গোড়ায় কেউ কেটে ফেলে এটাকে বলা হয় কাটা, বাট মাথার চুল যেটা, এটা কিন্তু কাটা না, তাই না? যারা একজন লোক শেভ করেছে, ক্লিন শেভ একদম ব্লেড দিয়ে, ও হলো দাড়ি কাটলো। কিন্তু আমরা যারা দাড়ি একেবারে অসলা মুরগি না কি বলে স্যার, সোলা মুরগি বলে মেয়েরা, সেলা মুরগি হয় যারা একদম ক্লিন শেভ করে, যারা এদেরকে বলা হয় চুল মানে দাড়ি কাটা। বাট আমরা যারা হালকা যে মুখে হালকা হালকা রাখি, মেশিন দিয়ে যারা মানে চুল ছাঁটাই করি, এটাকে কিন্তু ছাঁটাই বলা হয় ভাই। ছাঁটাই করার ইংলিশ কিন্তু ট্রিম, TRIM, ট্রিম। এই ট্রিম মানে হলো চুল, আমরা চুলও ছাঁটাই করি। যদি নেড়ে করে কেউ, নেড়ে মাথা, বেল মাথা একদম গোড়ায় কেটে ফেলে, এখন যে জিনিসটা ভালো করে বুঝতে হবে, যে জিনিস গোড়ায় কেটে ফেলা হয়, যেমন কেউ যদি ক্লিন শেভ করে এটা হবে কাটা, আর যারা শেভ করবে না মেশিন দিয়ে হাফ করে কাটবে, এটাকে ট্রিম বলা, এটা ট্রিম। আর যেটা একদম কেটে ফেলা সেটা হলো কাট। সো যারা একদম দাড়ি ক্লিন শেভ করো তাদেরকে বলবো দাড়ি কাটে আসলাম, আর যারা দাড়ি ছোট করে তাদেরকে আমরা দাড়ি ছাঁটাই করে আসলাম। তো আমরা চুল কি মানে একদম গোড়া থেকে কাটি, এটাকে ট্রিম হয়। সো এই কথাটা বলতেছে যে হ্যাডের পরেও আবার হ্যাড আসে। ভাই পার্থক্যটা কি? এটা হলো সাহায্যকারী ভার্ব হ্যাড, এটা হলো অক্সিলারি AUXI, আর এটা হলো V3, ওই যে এটা, এই V3 কিন্তু এটা। এই জন্য অনেক সময় কিন্তু হ্যাডের পরে হ্যাড ব্যবহার হয়, অনেকে কনফিউজড হয়ে যায় যে আমার মানে এই হ্যাডের পরে হ্যাড মানে ব্যবহার করবো কেমনে, তাই কিনা? হ্যাঁ, একজন বলতে পারে এই কথাটা আমরা বলতে পারি আই হ্যাড এ ক্যাট, আমার একটা বিলাই ছিল, এটাও বলতে পারি আমি আই হ্যাড এ ক্যাট, আমার একটা বিলাই ছিল, বলতে পারি না? এই হ্যাডটা হলো মানে সাহায্যকারী হ্যাড, এরপরে একটা মূল ভার্ব হ্যাড নিয়ে আসলাম। যেমন তুমি বলতেছো, আচ্ছা এই সেন্টেন্সটা যদি এরকম মজা করে আরেকটা বলি যে আমি বললাম যে আমি
বললাম আমি লাঞ্চ, অর্থাৎ লাঞ্চ করেছিলাম, তাই না? করেছিলাম, বললাম আমি লাঞ্চ করেছিলাম। এই সেন্টেন্সটা আই বলতে পারি কিভাবে? আই টুক মাই লাঞ্চ, অথবা আই টুক লাঞ্চ, সরাসরি মাই না বলে হতো, কিন্তু মাই যেহেতু করেছিলাম বলেছে, আমার এই জন্য মাই কথাটা নিয়ে আসলাম, এনে বিতর্ক করার কিছু নাই। আবার এরকম বলতে পারতাম যে আই হ্যাড টেকেন মাই লাঞ্চ, ওকে, সরি, তাই না? আই হ্যাড টেকেন মাই লাঞ্চ, কারণ হ্যাডের পরে টেকেন দেওয়া যেতে পারে। আবার এই কথাটা এভাবে বলতে পারি, আই হ্যাড মাই লাঞ্চ। ভাই এই যে টেকেন ভার্বটা V3, এই হ্যাড ভার্বটাও V3। গত ক্লাসে আমি বলেছিলাম হ্যাভ হ্যাজের ব্যবহারের ক্ষেত্রে যে টেকের পরিবর্তে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করতে পারি, ইটের পরিবর্তে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই টেকেনের জায়গায় আমরা ইটেনও বলতে পারতাম, ইটেন, যে আই হ্যাড ইটেন মাই লাঞ্চ, তাই কি না? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ফ্যান্টাস্টিক। এখন কিন্তু যদি বলতো এই জায়গায় যে আমি লাঞ্চ করেছিলাম গতকাল, দাদা ভাই এই দুইটা তখন কিন্তু আর হবে না, এই দুইটা কিন্তু ক্রস, তখন এইটা হবে গ্রহণযোগ্য। এই জায়গায় আমরা বলবো যে ইয়েস্টারডে। তাহলে আমি ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিচ্ছি যে এখানে হ্যাড ব্যবহার করব নাকি V2 ব্যবহার করব, V2 ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, খুবই ইন্টারেস্টিং। কিন্তু আমি বললাম যে মেয়েটি তিন সেকেন্ড পূর্বে এসেছিল। ভাই আমি আরও একটা কথা বলি, 3 সেকেন্ড মানে যে খুব কম সময়, 3 সেকেন্ডস খুব কম সময়। যে কোনো সময়, পৃথিবীর যে কোনো সময় 1 ন্যানোসেকেন্ডও যদি থাকে, যে 1 ন্যানোসেকেন্ড আগে এই কথাটা ঘটেছে, 100% এই ভার্বের V2 হবে। আমি আর বেশি কিছু বুঝালাম না, জাস্ট আমি চাই যে এই সেন্টেন্সটা এসেছিল, ইংলিশ কি আমরা কিন্তু জানি, অবশ্যই এই ভার্বের V2 ব্যবহার করব। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আশা করি এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চাই সঠিক উত্তর চাই কমেন্টে, ওকে? আরেকটা হোমওয়ার্ক আমি দেব, সেটা হলো নাম্বার 1 গেল। নাম্বার 2 আমি বললাম যে আমার মায়ের, মাই মানে আমার, মার ইংলিশ কি? মাদার। আমার মা, কিন্তু এখানে আজকে মায়ের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে, মাদার্স হবে। আমার মায়ের একটি গাড়ি ছিল, গ্রেট। এটা উত্তর চাই আমি, 3 নাম্বার যেটা হোমওয়ার্ক আমি দেব, যে আমি বললাম রিশার একটি ফুলের বাগান ছিল, আর একটা 4 নাম্বার দিচ্ছি আমি, মায়ের একটি গাড়ি ছিল, রিশার একটি ফুলের বাগান ছিল, লিখলাম লোকটি একজন প্রতারক ছিল।
লোকটি, আর ওখানে আছে ঋষার, আমার মেয়েটি 3 সেকেন্ড পূর্বে এসেছিল। ভাই যদি আমরা এই কথাটা নেগেটিভ করতে চাই যে 3 সেকেন্ড পূর্বে আসেনি, তখন কিন্তু আমরা ডিড নট ব্যবহার করব, হ্যাড নটও ব্যবহার করা যায়। তা আমি আশা করি এই ক্লাসের বেসিক যেটুকু দেওয়ার চেষ্টা করেছি, আমি আরও চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য। বাট এটুকু আমরা অধিকারে মানে কোনো কিছু নিজের থাকা, যেমন এই যে বলেছে ঋষার, ঋষার নিজের আছে, এখানে ওয়াজার হবে। আমার মায়ের মানে আমার মায়ের একটি গাড়ি ছিল, আমি এটা বলে দিচ্ছি না, এটা হ্যাড হবে, আচ্ছা ওয়াজার হবে, এটা তোমাদের উপর দায়িত্ব। লোকটি একজন প্রতারক ছিল, লোকটি নিজেই প্রতারক ছিল, তাহলে এই সেন্টেন্সে হ্যাড হবে নাকি ওয়াজার হবে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি আশা করি সুন্দর করে ভিডিওটা পজ করে একটা একটা ধরে ধরে কমেন্ট করবে। আই বিলিভ দ্যাট, নয় হলে খাতায় লিখে লিখে কমেন্ট করবে। যার 4টা প্রশ্নের উত্তর সঠিক হবে নেক্সট ক্লাসে, তার এই 4টা প্রশ্নের উত্তর আমি এখানে স্ক্রিনশটে দেখাবো, যাতে পরবর্তী ক্লাসে সবাই দেখতে পারে। বেস্ট অফ লাক, সি ইউ লেটার, আল্লাহ হাফেজ।